আচ্ছা, আজকে হচ্ছে আমরা করব আজকে এক্সারসাইজ 1 করব। হ্যাঁ, সবাই একটা খাতা একটা জার্নালে ছক করে ফেলেন। ভাই আমাদের ক্লাস কয়টা থেকে হবে ভাই? এই দুপুরে, দু- বিকালে তিনটার সময়? দুপুরে মানে? মানে বিকালে ওই ইসের ক্লাস ভাই। আচ্ছা, আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আচ্ছা, এই জাবেদাগুলো আমার মুখস্থ ধরার কথা ছিল, আপনারা করেছেন কিনা? জি ভাইয়া। ক্রয়ের 5টা জাবেদা জি ভাইয়া। জি ভাইয়া। সবাই করেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। দোলা করছেন? আর সিয়াম ভাই, আমি হ্যাঁ ভাইয়া মিস্টেকলি করছি। আপনাকে ওইটা রিমুভ করে দিয়েছিলাম, ঠিক আছে? ওইখানে আমি হ্যাঁ ভাইয়া, দেখেছিলাম। সকালবেলা উঠে দেখি যে আপনি রিমুভ করেছেন, তাই দেখে মনটা খারাপ হয়ে না গেছে। না রিমুভ হঠাৎ করে। করেছিলাম হচ্ছে ওইখানে যারা যারা স্টুডেন্ট অনেকে পড়ে না, শুধু শুধু ওখানে গ্রুপে অ্যাড আছে, এর জন্য আমি রিমুভ করে দিয়েছি, ঠিক আছে? হঠাৎ করে মানে আপনার তার মধ্যে কামাইটা হয়ে সিয়াম ভাই গিয়েছে, বাদে ঠিক আছে, গেছে। ওটা বুঝতে পারি নাই, যাই হোক। আচ্ছা, যা বলছিলাম এটা মুখস্থ হয়েছে তো, তাই না? খালিদ ভাই, মুখস্থ হয়েছে আপনার? না ভাইয়া। আচ্ছা, কেন মুখস্থ হয়নি কেন? চাঁদনি, মুখস্থ? না ভাইয়া। আচ্ছা, কেন মুখস্থ হয়নি কেন? ভাইয়া ওইভাবে না আমার মুখস্থ হয় না, আমি এমনি অঙ্ক করতে পারি। আচ্ছা, মুখস্থ দরকার নাই, মানে আমি বললে কি আপনি বলতে পারবেন? হুম। বলেন, বাকিতে পণ্য ক্রয় কি যাবে না? বাকিতে পণ্য ক্রয় পার পিছু হলে কি যাবে না বলেন? সবাই মুখ একটু দেখতে লাগেন, আমি প্রত্যেকটা জিজ্ঞাসা করব। সবাই হয় নাই? কাটতে চলে বলবো। হ্যাঁ, পার পিছু। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, বলেন, বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা প্রদান কি যাবে না পার পিছু হলে? বার্তাকালীন সময়ের মধ্যে টাকা প্রদান। হুম, হ্যাঁ বলতেছি। আমি বসে আছি। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, গুড অ্যাকাউন্টস পেবল নির্ণয় করতে হবে। গুড। আচ্ছা, এগুলো একটু পড়ে নেবেন, এগুলো না পড়লে আপনি কিন্তু নিজে প্রবলেমে পড়বেন, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিয়েন। ভাইয়া আমি এতক্ষণ আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, আমি কথা বলে যাচ্ছি কিন্তু আপনি শুনতে মাইক্রোফোন অফ পাচ্ছিলাম না। করে রাখলে আপনি কথা বলবেন। আচ্ছা দেখেন, আমি এখানে একটু বলি। এখানটায় আমি নোট দিয়ে এখানে দুইটা কথা লিখেছি, এফওবি শিপিং পয়েন্ট আর হচ্ছে এফওবি ডেস্টিনেশন, ঠিক আছে? এফওবি শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে মাথায় রাখবেন ক্রেতা পরিবহন কস্ট বহন করবে। কি বললাম বলেন তো? ক্রেতা পরিবহন এফওবি শিপিং ক্রেতা পয়েন্ট পরিবহন খরচ থাকলে বহন করবে। ক্রেতা পরিবহন খরচ প্রদান করবে। আর এফওবি ডেস্টিনেশন লেখা থাকলে বিক্রেতা পরিবহন কস্ট বহন করবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় লেখা থাকবে, ঠিক আছে? কোথায় লেখা থাকবে? কোশ্চেনে লেখা থাকবে। দেখেন এখানটা দেখেন, এক নম্বরের এন্ট্রিটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখানে দেখেন বলেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন অ্যাকাউন্ট টাকা আছে 1 লাখ, বলেছে এফওবি শিপিং পয়েন্ট, এই যে এফওবি শিপিং পয়েন্ট, বুঝছেন লেখাটা কোথায় থাকবে? আচ্ছা, নর্মাল প্রশ্নেই লেখা থাকে। প্রশ্নেই লেখা থাকবে। এখন আমার একটা কথা, মানে একজন একটা মনে করেন যে আপনি একটা পণ্য কিনেছেন, ঠিক আছে? বাজার থেকে একটা পণ্য কিনেছেন, এখন পরিবহন কস্ট কে দিবে? আপনি নাকি দোকানদার? দোকানদার। ভাই আমি আপনি একটা পণ্য কিনছেন, মনে করেন যে আপনি একটা শার্ট ভাই আমি কিনছেন, দিব। রিক্সা ভাড়া কে দেবে? দোকানদার? না ভাইয়া, না নিজের ভাইয়া। নিজের হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে। যদি মনে করেন সাপোজ একটা কিনা হয়, ইলেকট্রনিক রেফ্রিজারেটর কিনা হয়, সেক্ষেত্রে তো দেখা যায় যে ওই দোকানদার দিয়ে দোকানদারই দেয়। তার খরচ দিয়ে পাঠায়। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে সেক্ষেত্রে আসছি। প্রথম কথা হচ্ছে নরমালি কে দেয়? নরমালি কে দেয় আমরা সেটাকে চিন্তা করি। নরমালি, হ্যাঁ, নরমালি আমরাই দিই আমাদের আর কি। দিতে হবে। অর্থাৎ ক্রেতা দেয়, তাই না? আপনি মনে করেন যে বড় বাজার থেকে চাল কিনেছেন 5 বস্তা, রিক্সা ভাড়া কে দিবে? আপনি দিবেন, বিক্রেতা তো দিবে না। জি তবে ভাই। ব্যবসায়িক ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন থাকে। পরিবহন কস্টের ক্ষেত্রে দুইটা শর্ত থাকে, যে পরিবহন কস্ট ক্রেতাও দিতে পারে, বিক্রেতাও দিতে পারে, ঠিক আছে? মানে মনে করেন যে আপনি জি পণ্য ভাই। কিনেছেন, তখন তাদের ভিতরে একটা চুক্তি হবে যে আসলে পরিবহন কস্ট কে দিবে। সেই পরিবহন কস্ট ক্রেতা দিবে নাকি বিক্রেতা দিবে, এটা ওই ক্রেতা এবং ক্রেতা। বিক্রেতার ভিতরে একটা চুক্তি চলবে। এখন এই চুক্তির কথা আমি বলছি, যদি কখনো দেখেন যে, এইখানে দেখেন আমি বিক্রেতার কথাটা কেন বললাম। আপনি যদি পণ্য ক্রয় করেন তাহলে অপর ব্যক্তি কি করেছে? পণ্য কি বিক্রি করেছে নাকি করেনি? আপনি কিনলে
হ্যাঁ, সে পণ্য বিক্রি হ্যাঁ করেছে। বিক্রি করছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রত্যেকটা লেনদেনে দুইটা দিক থেকে ঘটনা ঘটতে পারে। মানে ঘটনাটা কেমন, আপনি পণ্য ক্রয় করেছেন, ভালো কথা, তাহলে অপরজন কি করেছে, বিক্রি করেছে। ঠিক তেমনি আপনি জি বিক্রি ভাই। করেছেন সাপোজ, তাহলে অপরজন কি করেছে, ক্রয় করেছে। Right. এখন এইখানে যত লেনদেন লেখা থাকবে, আমি আবারও বলছি, যে লেনদেনটা আপনি পড়বেন সেই লেনদেনটা আপনার নিজের, এটা মাথায় রাখবেন। এবং নিজেকে একজন মুদি দোকানদার চিন্তা করেন, কারণ একজন মুদি দোকানদার জি। প্রথমে পণ্য কেনে, আবার তারপরে সেই কেনা পণ্যটা আবার এসে বিক্রি করে। তার মানে আপনি যদি এখানটায় যদি পড়েন এখানে পারচেস, মানে লেনদেনটা যদি পড়ে বের করেন যে এটা পারচেসের লেনদেন, তার মানে আপনি নিজে পারচেস করেছেন। এখানে যদি কোনো লেনদেন পড়ে আপনি বের করেন যে এটা সেল করেছেন বা সোল্ড করেছেন, তাহলে আপনি নিজে সোল্ড করেছেন। অর্থাৎ যদি এখানে লেখা থাকে সেল, তাহলে আপনি সেল করেছেন, যদি এখানে লেখা থাকে পারচেস, তাহলে আপনি পারচেস করেছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে পরিবহন নিয়ে একটা ঝামেলা থাকে, যে অ্যাকচুয়ালি পরিবহন কস্টটা কে দিবে, ঠিক আছে। এখন যদি লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে মাথায় রাখবেন এই পরিবহন কস্টটা ক্রেতার দিতে হবে, অর্থাৎ যে কিনেছে সে পরিবহন কস্ট দিবে। এখন যদি বলে থাকে যে এফওবি ডেস্টিনেশন, তাহলে সেই পরিবহন কস্টটা বিক্রেতা দিবে। আপাতত শিপিং পয়েন্ট নিয়ে এইটুকু মাথার ভিতরে সেট আপ করে রাখেন। এই এফওবি শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আপাতত এইটুকু মনে রাখেন যে অঙ্ক করার সুবিধার্থের জন্য এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকলে পরিবহন কস্ট দিবে কে, বলেন, ক্রেতা। ক্রেতা। আর ক্রেতা এফওবি দেবে। ডেস্টিনেশন বলা থাকলে কে দিবে, বিক্রেতা। মার্চেন্ডাইজ করাচ্ছেন ভাই? হ্যাঁ আমি মার্চেন্ডাইজ করাচ্ছি, তার মানে ও আচ্ছা। বিক্রেতা দিবে। ঠিক আছে। এখন তাহলে পরিবহন কস্টের ঝামেলাটা এইটা কিন্তু আপনার লেনদেন পড়ে বের করতে হবে, ঠিক আছে। আমরা এখানে শুরু করি। অঙ্কের নাম হচ্ছে, আমরা একটু পড়ে নিই। আমি বলেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক যখন আপনি করবেন মার্চেন্ডাইজে প্রথমে চেক করবেন যে অঙ্কটা পিরিয়ডিক নাকি পারপিচুয়াল। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এইটা। আর তারপরে Periodic। দেখবেন যে এটা পিরিয়ডিক পারপিচুয়াল যদি না বলে, তাহলে দেখবেন সেলের সাথে কস্ট আছে কিনা। কস্ট থাকলে কি হবে, পারপিচুয়াল। কস্ট না থাকলে পিরিয়ডিক কি এই করতে হবে? কস্ট বলতে আমরা কি মিন করছি, কেউ কি বলতে পারবেন? এই যে আমি বারবার বলছি কস্ট থাকলে এই কস্ট বলতে আমরা কি মিন করছি, খরচ। কি খরচ খরচ, বোঝায়। কি খরচ। ক্রয়ের সাথে কোনো খরচ আছে কিনা সেটা। ক্রয় সংক্রান্ত খরচ। বিষয় হচ্ছে কি, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটার কিনা মূল্য আপনার কাছে কত ছিল, এই কিনা মূল্যকেই আমি কস্ট মিন করছি, ঠিক আছে। অর্থাৎ আপনি একটা মোবাইল ফোন বিক্রি করেছেন 5,000 টাকা, ওই মোবাইল ফোন তো আপনি নিজে তৈরি করেননি, আপনি কোনো জায়গা থেকে ওটা কিনে নিয়ে আসছেন। মনে করেন 5,000 টাকায় বিক্রি করেছেন, বাট ওইটা আপনি কিনে নিয়েছেন 4,000 টাকায়, তো ওই 4,000 টাকা হচ্ছে কস্ট, ঠিক আছে। কেনা মূল্যকে আমরা কস্ট মিন করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই অঙ্কটা পিরিয়ডিক। আচ্ছা, তারপরে একটু দেখতে হয় অঙ্কটা গ্রস নাকি নিট। এটাই যে আমরা সুন্দর করে এখানে প্রথম ধাপে আমি লিখে দিয়েছিলাম, এই 5টা স্টেপ টানা মুখস্থ রাখতে হবে। প্রথমে মার্চেন্ডাইজ কিনা, পিরিয়ডিক পারপিচুয়াল কিনা, কস্ট থাকলে পারপিচুয়াল, কস্ট না থাকলে পিরিয়ডিক, তারপর গ্রস নিট দেখতে হবে, গ্রস নিট না বললে আমাদের গ্রসে করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের আলোচনা ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখলাম অঙ্কটা পিরিয়ডিক, ভালো কথা। তারপরে দেখবো যে অঙ্কটা গ্রস নিট নিয়ে কিছু বলেনি, তার মানে আমরা গ্রসে করব। আচ্ছা, এই টার্ম নিয়ে আমি একটু আলোচনা আমি পরে করি, আমি প্রথম জাবেদাটা করে নিই, টার্ম নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আমরা এক বেসিক সেটআপটা করে নিই। শুভ লিমিটেড, সবাই একটু করে ফেলেন, আমি এটা একটা কাজ করি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বা ঠিকমতো আমাকে একটু কনফার্ম করবেন। জি ভাইয়া যাচ্ছে। ডেবিট সাইডটা দেখা যাচ্ছে, ক্রেডিট এটা দেখা যায় না। দেখা যাচ্ছে তো। এখন দেখা যাবে? ডেবিট সাইডটা দেখা যাচ্ছে, ক্রেডিটটা দেখা যায় না। এখন যাচ্ছিল তো, ঠিকই তো ছিল। আচ্ছা, মোবাইলে সমস্যা। না না, তোমার মনে হয় স্ক্রিন জুম হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, সরি, আমারটা জুম করে আসছিল। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি, এখন মেবি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমি অঙ্কের নামটাকে চেঞ্জ করে ফেলি, আর এখানে লিখলাম এটা শুভ পিরিয়ডিক, লিমিটেড। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার হচ্ছে সি, অন। ঠিক আছে। আচ্ছা, ডেটটা কত সালের অঙ্ক, এখানে কি বলেছে ডেট 2000
10। জুলাই আচ্ছা, আর অঙ্ক 2010 করতেছি আমরা জুলাইতে। জুলাই মাসের 1 তারিখে, প্রথমটা 1 তারিখ দিলাম। আচ্ছা, প্রথমে কি বলেছে? আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে রাখি। পিরিয়ডিক মানে কোথাও মার্চেন্ডাইজ কথা লেখা যাবে না। জি ভাইয়া। এগুলো একটু রিপিট করে নি। পিরিয়ডিক মানে কি কোথাও কি মার্চেন্ডাইজ কথা লিখবো? না, না না ভাইয়া। ভাইয়া। একটু সবাই একটু চিন্তা করে বলেন, বা আপনার রুলস এর খাতাটা দেখে বলেন, আপনি সমস্যা নেই। পিরিয়ডিক মানে হচ্ছে আমরা Periodic- কোথাও মার্চেন্ডাইজ কথা লিখবো না। লিখবো না। আচ্ছা, আর বিক্রয় এবং বিক্রয় ফেরত অর্থাৎ সেল এবং সেল রিটার্নের ক্ষেত্রে অল টাইম একটা যাবে দেবো। একবার একটু সবাই একটু মুখে মুখে বলবেন। পিরিয়ডিক মানে কোথাও মার্চেন্ডাইজ কথা লেখা যাবে না, আর বিক্রয় এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে একটা করে যাবে দিতে হবে, দুইটা করে যাবে হবে না, কারণ দুইটা করে কখন হয়? পারপিচুয়ালে গেলে বিক্রয় এবং বিক্রয় ফেরতে দুইটা করে যাবে হয়ে যাবে। চলে। আচ্ছা, এখানে বলেছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, টাকা আছে 1 লাখ। এফওবি শিপিং পয়েন্ট মানে পরিবহন কস্ট দিবে হচ্ছে ক্রেতা, ভালো কথা। আর এখানে একটা টার্ম বলেছে। আচ্ছা, টার্ম মানে শর্ত। আমি টার্মের প্রসঙ্গটা পরে আসছি, আমি প্রথমে এটা জাবেদা দিয়ে দিই। যেহেতু আমাদের বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রি করলে কি জাবেদা হবে বলেন? বাকিতে বিক্রি করলে কি জাবেদা? পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবেল, ক্রেডিট। হ্যাঁ, পিউআর সিএস এ এসি, পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস পেবল। 1 লাখ টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, অ্যাকাউন্ট পেয়েবলে কি নাম আছে? এখানে যে পাওনাদার কে, তার কি নাম আছে? না ভাইয়া, যদি না নাম ভাইয়া। থাকতো তাহলে না ভাইয়া। অবশ্যই। অন অ্যাকাউন্ট শুনতে আছে। আচ্ছা, আমার কথা শুনেন। যদি এখানে অ্যাকাউন্টস পেবল নাম থাকতো, যে অ্যাকাউন্টস পেবল পারচেস মার্চেন্ডাইজ ওয়ান অ্যাকাউন্ট ফ্রম, মনে করেন যে আমার কাছ থেকে কিনছে সুমন, তাহলে এখানে ব্র্যাকেটে আমার নাম লিখে দিতেন, ঠিক আছে? যার নাম লেখা থাকবে সেটা লিখে দিবেন। কোম্পানির নাম থাকলে কোম্পানি, ব্যক্তির নাম থাকলে ব্যক্তি, বাট এখানে নেই, আমরা লিখবো না। কত টাকার পণ্য? 1 লাখ টাকা। 1 লাখ টাকা 10,000 হয়ে গেছে, 1 লাখ, এটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা লিখতে হবে, তাহলে লিখবো যে টু কি লিখবো বলেন তো? টু অ্যাডজাস্ট নাকি টু টু রেকর্ড? রিকল, অ্যাডজাস্ট লিখবো নাকি রেকর্ড Merchandise. লিখবো? রিকল, টু রেকর্ড। মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট। আর টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট, তাই লিখে দিই। ঠিক আছে। বা এখানে যদি আপনি লেখেন যে মার্চেন্ডাইজ লিখতে পারেন, আমি এখান থেকে কপি করে নিলাম। টু রেকর্ড, টু রেকর্ড পারচেস মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে কি? মার্চেন্ডাইজ কি করছেন, ক্রয় না বিক্রয়, সেটা লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হয়ে গেল। এরপরে আছে হচ্ছে আমাদের 5 তারিখ। আচ্ছা, এইখানটায় একটা জিনিস একটু বোঝার আছে। বোঝার হচ্ছে এখানটায় বলেছে, আচ্ছা এই শিপিং এর পয়েন্টটা বুঝেছেন যে পরিবহন কস্ট কে দিবে? ক্রেতা। ক্রেতা। ক্রেতা দিবে। 1 তারিখের লেনদেনে ক্রেতা দেবে ভাই। 1 তারিখের লেনদেনে আপনি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। এখানে বিক্রেতা। আমি ক্রেতা। 1 সরি, ক্রেতা। তাহলে পরিবহন কস্ট আপনি দিবেন। বুঝছেন আমার কথা? জি ভাই। কারণ দিবে জি ক্রেতা। ভাইয়া। এখন নিজেকে প্রশ্ন করবেন, আমি ক্রেতা না বিক্রেতা? আমি তো ক্রেতা, সুতরাং আমি পরিবহন কস্টে কথা যাব। কি দেখতে আসতেছে কেন ভাই? আচ্ছা, আমি দিব, আপনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এখানটা দেখেন, এখানে একটা কথা বলেছে, এখানে বলেছে টার্ম। হ্যাঁ, টার্ম মানে শর্ত। শর্তটা কি জুড়েছে? তার মানে পণ্য বাকিতে বিক্রি করলে তারা একটা শর্ত দিয়েছে আমাকে, বলেছে যে 210 নিট 30। নিট 30 মানে আমাকে টাকাটা অবশ্যই 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, যেহেতু আমি কিনেছি, তার মানে টাকাটা আমাকে অবশ্যই 30 দিনের ভিতরে দিতে হবে। এখন আমাকে ছোট্ট করে একটা লোভনীয় অফার দিয়েছে, বলেছে যে আপনি যদি 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করেন, মানে আমাকে যদি টাকাটা যদি পরিশোধ করে দেন আপনি নিজে, তাহলে আপনার জন্য 2% ছাড় আছে, অর্থাৎ আপনি 2% টাকা কম দিবেন। এখানে দেখেন, আমার কাছে লোকে টাকা পাবে কত? 1 লাখ। 1 লাখ টাকা। আচ্ছা, 1 লাখ টাকা। আমি যদি 10 দিনের ভেতরে দিই, তাহলে তাকে 1 লাখ টাকা দিব না, তাকে আমি দিব হচ্ছে 1 লাখ টাকার উপরে 2% করব। 2% করে যে টাকা আসবে ওই পার্সেন্টের টাকাটা বাদ দিয়ে তাকে টাকা দেবো, ঠিক আছে? অর্থাৎ করলে আসবে হচ্ছে 2% করলে আসবে হচ্ছে কত? 2000। তার মানে তাকে আমি 2000 টাকা কম দেবো। 2000 সরি 10,000, 10,000 না, হ্যাঁ 2000 টাকা আসবে, ঠিক আছে? এটা বাদ দেবো। আচ্ছা, এটা আসুক, তারপরে আমরা করছি। এরপরে কি বলেছে? এটা তো গেল, এটা ক্রয় লেনদেন কমপ্লিট করলাম। এখানে আছে যে রিটার্ন মার্চেন্ডাইজ। হ্যাঁ, একটা মার্চেন্ডাইজ রিটার্ন করেছি আমি, কত টাকা? 5,000 টাকা ফর ডিফেক্ট, যেটা ত্রুটি ছিল অফ জুলাই 1।
এই যে জুলাই 1 তারিখের জন্য, অর্থাৎ এখানে বলেছে যে জুলাই 1 তারিখে আমার ক্রয় হয়েছিল, যেহেতু একটা রিটার্ন। আচ্ছা, এটা আমি আপনাদের জন্য একটু সোজা করে দিই। আপনারা যখন করবেন না, তখন এইখানে দেখেন এই লেনদেনটা পড়ার পরে আপনি এখানে রিটার্ন শব্দটা যেখানে আছে সেখানে একটু আন্ডারলাইন করে নেন। প্রত্যেকে একটু রিটার্নের নিচে একটু আন্ডারলাইন করান। করছেন? জি ভাইয়া। আচ্ছা, যখন আপনি রিটার্নটা করে ফেলেছেন, ভালো কথা। এখন আপনি দেখবেন যে এই লেনদেনটা অ্যাকচুয়ালি কয় তারিখে লেনদেন, এখানে বলেছে এটা অ্যাকচুয়ালি লেনদেন ছিল কয় তারিখে? 1 তারিখে। 1 তারিখে। আচ্ছা, মানে আমি এটা কেন বলছি, আমি বলছি যে অনেক সময় এই অঙ্কের ক্ষেত্রে হয়তো বা আপনি বুঝতে পারছেন, বাট অন্য অঙ্কের ক্ষেত্রে যে আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন, আপনি তখন বুঝতেই পারবেন না যে এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত, এটা আপনার ঝামেলা হয়ে যাবে। তখন আপনি একটু মানে ট্রাই করবেন যে এটা তো রিটার্ন, ভালো কথা, রিটার্ন দুইটা হতে পারে, একটা ক্রয় অথবা বিক্রয়। এখানে যেহেতু বলেছি 1 তারিখ, আমি 1 তারিখে চলে যাব। 1 তারিখে ছিল হচ্ছে ক্রয়, তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত যদি হয়, তাহলে ক্রয় ফেরতের ক্ষেত্রে কি যাবে হবে একটু বলেন তো? অ্যাকাউন্ট ডেবিট আর পার্সেস কুপন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। আচ্ছা, সোজা বুদ্ধি দেখেন, সোজা বুদ্ধিটা কি? ক্রয়ের সময় যে যাবে দা, রিটার্নের সময় তার উল্টা যাবে হবে। ঠিক আছে? কি বলেছি বলেন তো? আর ক্রয়ের সময় যে যাবে দা, ক্রয়ের সময় ক্রয়ের সময় যে যাবে বিক্রয়ের দা, ক্ষেত্রে দেখেন রিভার্স হয়ে যাবে, সেটা উল্টে ওইটা উল্টে যাবে। দেখেন আমি এখানে যাবেদা লিখেছিলাম পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, তাহলে এটা যেহেতু রিটার্ন, তাহলে এটা উল্টে যাবে, অ্যাকাউন্টস পেবল ডেবিটে আসবে, আর পারচেসের সাথে Purchase। রিটার্ন এন্ড অ্যালাউন্স শব্দটা নতুন করে জোড়াই দিতে হবে এখানে, রিটার্ন, রিটার্ন এন্ড অ্যালাউন্স। বুঝছেন সিস্টেমটা? বুঝছেন কিনা? আপনি টেকনিকটা ধরতে পারেন কিনা? মানে মুখস্থ অনেক সময় দেখা যাচ্ছে যাবেদা মনে থাকে না, আপনি টেকনিকটা ধরতে পারছেন কিনা আমাকে সেটা একটু কনফার্ম করা। জি ভাইয়া। জি একটু ভাইয়া। আবার বল। আমি টেকনিকটা কি বলেছি বলেন তো? পারচেস ওই উপরে যে জাবেদা আছে ওইটার উল্টো করে লিখতে হবে, তাই তো? অর্থাৎ ক্রয়ের সময় যে যাবেদা, ফেরতের সময় তার কি হবে? উল্টা, তার উল্টোটা। উল্টোটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা এখানে দেখেন টাকা কত আছে? 5000। তাহলে এখানে 5000 টাকা লিখে দেন। আচ্ছা, এরপরে কয় তারিখ আছে? এরপরে আছে 6 তারিখ। 6 তারিখটা পড়ি। এখানে কি বলেছে? এখানে বলেছে পেইড ফ্রেইট। আচ্ছা, ফ্রেইট মানে পরিবহন। কোন পরিবহন জানি না। পরিবহন দুইটা হয়, একটা হয় ক্রয়, আরেকটা কি হয়? ক্রয় পরিমাণ। একটা হয় ক্রয় পরিবহন, আরেকটা কি পরিবহন হয়? বিক্রয় বিক্রয়। পরিমাণ। এখন এখানে কিন্তু বলা নাই, এখানে বলেছে শুধু ফ্রেইট। শুধু ফ্রেইট মানে পরিবহন। এখন সেটা ক্রয় নাকি বিক্রয় কিচ্ছু বলা নাই। আমরা কিভাবে ধরবো বা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবো? দেখেন এখানে বলেছে যে পেইড ফ্রেইট, টাকা কত? 2000 ফর পারচেস অফ জুলাই 1। এই ডেটটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি না, মানে এটা হচ্ছে আপনাকে বের করে দিবে। তাহলে এটা হচ্ছে 1 তারিখে লেনদেন। ভালো কথা, আমি ফ্রেইটের নিচে আন্ডারলাইন করব, ফ্রেইটের নিচে এবং পেইডের নিচে আন্ডারলাইন করব। ফ্রেইট এবং পেইড দুইটা কথার নিচে আন্ডারলাইন করব, দুইটা আন্ডারলাইন করব। আচ্ছা, ফ্রেইট মানে বুঝলাম যে এটা একটা পরিবহন। এখানে আমি ডেটটাকে খুঁজবো, ডেটটা ছিল 1, তাহলে 1 তারিখে কি ঘটনা ঘটেছিল? ক্রয়। 1 তারিখে কি ঘটনা ঘটছিল? ক্রয়। 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 মানে নিঃসন্দেহে এটা ক্রয় পরিবহন। বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝছো? আচ্ছা, 1 তারিখ যদি হতো বিক্রয়, সাপোজ এই 1 তারিখের লেনদেনটা যদি বিক্রয় হতো, তাহলে আমাদের এইখানটায় এই পরিবহনটা কি পরিবহন হয়ে যেত তাইলে? বিক্রয় পরিমাণ। বিক্রয় পরিবহন। বিক্রয় ঠিক পরিবহন। আছে? আর এখানে যদি কখনো বলে দেয় যে এটা ফ্রেইট ইন, তাহলে তার কোনো প্রবলেমই নেই, আপনি ফ্রেইট ইন ধরেই করে দিলেন। বাট এখানটায় ফ্রেইট ইন বা ফ্রেইট আউট কিছু বলেনি, তাহলে সুতরাং আমরা এই টেকনিকটা ধরবো। ঠিক আছে? এখানে যে শুধু এই ডেট লেখা থাকবে এমন না, এখানে এই কোম্পানি, এখানে যে কোম্পানির নামও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেইট। তাহলে ফ্রেইটটা কি পেইড করেছি নাকি করিনি? দেখেন তো, পড়ে দেখেন, ফ্রেইটের টাকা কি দিছি নাকি দিই নাই? দিছি। যদি টাকা প্রদান Paid করে থাকি করছি। তাহলে ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? জি ভাইয়া। কত টাকা আছে? 2000। 2000 টাকা। 2000। তাহলে ব্যাখ্যা লিখবো টু রেকর্ড পেইড ফ্রেইট কস্ট। টু রেকর্ড এখানটা লিখে দিই, আপনারা একটু লিখে নেবেন টু রেকর্ড পেইড freight cost, to record paid freight cost। এর পরটা পড়ে ফেলেন।
আচ্ছা বাকিরা কি বুঝতে পারছেন কিনা? আপনারা একটু রেসপন্স করবেন। কথা হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছেন? জি ভাইয়া। না বুঝলে অন্তত একটু বলবেন যে ভাই আমি বুঝতেছি না, ঠিক আছে? না বুঝলে রেসপন্স করেন। বা আপনি যদি মুখ বন্ধ করে থাকেন আমি কিভাবে বুঝবো যে আদৌ আপনি ক্লাসে আসেন কিনা? একটু মাঝে মধ্যে একটু সার শব্দ দিতে হয় যে ভাই না আমি আসছি, ভাই আপনি করান। মানে বিষয় হচ্ছে আপনি করান, আমি আপনার পিছে আছি। আচ্ছা, এরপরটা আছে 8 তারিখ। আমি ডেটটাকে চেঞ্জ করে দিলাম, 8 তারিখটা একটু পড়ে আসি। এখানে বলেছে সোল্ড মার্চেন্ডাইজ। ভালো কথা, সোল্ড মার্চেন্ডাইজ মানে একটা পণ্য বিক্রয় করেছেন আপনি, ভালো কথা। নগদে না বাকিতে? অন অ্যাকাউন্ট। বাকিতে। অন অ্যাকাউন্টের নিচে আন্ডারলাইন করেন, বাকিতে অন অ্যাকাউন্টের নিচে আন্ডারলাইন করেন। তার মানে এটা বিক্রয় হয়েছে বাকিতে। আচ্ছা, এফওবি ডেস্টিনেশন তার মানে পরিবহন কস্ট কে দিবে বলেন তো? ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। আপনি বিক্রেতা। এই লেনদেনে আপনি ক্রেতা না বিক্রেতা? এখানে আমি বিক্রেতা। তাহলে পরিবহন কস্ট ক্রেতা। যাবে দিবেন নাকি দিবেন না? দিব। দিবেন। দিব। আচ্ছা, বিষয়টা দিতে কিন্তু হবে। একেবারে সেনসিটিভ বিষয়, অনেকে বুঝছেন বা অনেকে বোঝেন নাই। দেখেন, এফওবি ডেস্টিনেশন মানে বিক্রেতা পরিবহন কস্ট বহন করবে, এটা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এই লেনদেনে আমি নিজে ক্রেতা না বিক্রেতা? আমি লেনদেনে এখানে আমি নিজে হচ্ছে বিক্রেতার ভূমিকা পালন করছি, যেহেতু লেনদেনটা সেলসের, সুতরাং পরিবহন কষ্টের জাবেদাটা হবে। এখন কখন হবে না, এই দেখেন, এখানে যদি বলা থাকতো এফওবি ডেস্টিনেশন, সরি এফওবি শিপিং পয়েন্ট, এখানটা কি বলা থাকতো? এফওবি শিপিং পয়েন্ট, সেক্ষেত্রে পরিবহন কষ্টের জাবেদা হতো না, কারণ সেক্ষেত্রে ক্রেতা পরিবহন কষ্ট দিত। বাট এই লেনদেনের ক্ষেত্রে আমি তো বিক্রেতা, আমি তো ক্রেতা না, সেক্ষেত্রে পরিবহন কষ্টের জাবেদাটা হতো না, ঠিক আছে? তার মানে এখানে আগে দেবো হচ্ছে বিক্রয় জাবেদা, যেহেতু বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয় জাবেদা হবে। কি জাবেদা হবে বলেন? কি জাবেদা হবে? অ্যাকাউন্টস রাইট আউট, ডেবিট আর ক্যাশ ক্রেডিট। Write out অ্যাকাউন্টস কই করছে? রিসিভেবল ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। ও সরি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর কি হবে? পারচেজ ক্রেডিট। পারচেজ না? ইয়া। এটা সেলস হবে কেন? এখানে সেলস বিক্রয় তাই। বিক্রয়। বিক্রয় সেজন্য কেউ ওটা ভুলে আবার লিখে লিখে দিয়েন না, হ্যাঁ? অনেকে কিন্তু এরকম ভুল করে, এখানে লিখছে 50,000 এর এখানে লেখে 5,000, এই ভুলও যেন না হয়। ভাই, আপনিই তো কনফিউজ করে দিচ্ছিলেন। আমার কাজই হচ্ছে আপনাকে কনফিউজ করা। আপনি যখন আপনাকে আমি কনফিউজ করব তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আদৌ লেনদেনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? যতদিন এটা নিজের ভিতর থেকে না আসবে তখন ততদিন আপনি কিন্তু ভুল করতেই থাকবেন, ঠিক আছে? এখানে লিখি সেলস জি ভাইয়া। মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে 8 পরে কত আছে? 11। 11। আমরা একটু দেখে আসি 11তে কি বলেছে। 11 থেকে বলেছে যে পেইড ট্রান্সপোর্টেশন কস্ট টাকা আছে 1000 ফর দ্য মার্চেন্ডাইজ সেলস অফ জুলাই 8। বলেছে যে এটা জুলাই 8 তারিখ। আচ্ছা, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এটাও একটা পরিবহন, ঠিক আছে? স্যার, জি বলেন। আপনি যে বলছিলেন পরিবহন খরচের জাবেদা দিবেন, পরিবহন কষ্ট জাবেদা ওই যে বিক্রয়ের যে পরিবহন খরচের যে আলাদা জাবেদা দিবেন ওটা তো দিলেন না, একটা কোশ্চেন শুধু। আচ্ছা, পরিবহন কষ্টের জাবেদাটা হচ্ছে যখন আসবে তখন দিব। যেমন এই যে 11 তারিখে আসছে, ওই 8 তারিখে তো আর পরিবহন কষ্টের জাবেদা হবে না। ওই 8 তারিখে জাস্ট ও, তাদের ভিতরে আচ্ছা। একটা চুক্তি হয়ে থাকলো যে পরিবহন কষ্টটা যদি হয় তাহলে কে দিবে, এটা হচ্ছে চুক্তি হয়ে রয়েছে। বাট যখন জাবেদা হবে তখন দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এই 8 তারিখে এটা এটা ছিল মানে মূল কথা হচ্ছে লেনদেন করতেছি আমি 11 তারিখের, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল লেনদেন ছিল 8 তারিখের ঘটনা। তাহলে 8 তারিখের ঘটনা হয়েছিল এটা বিক্রয়, তার মানে এটা হচ্ছে বিক্রয় পরিবহন। এখন আপনি কি লিখবেন? এখন কথা হচ্ছে আপনি কি এখানে ফ্রেট আউট লিখবেন? বলেন তো, বিক্রয় পরিবহন কি লিখবেন? ফ্রেট আউট। ফ্রেট আউট শব্দটা লিখবেন না। কেন লিখবেন না কেউ বলতে পারেন? আচ্ছা, কেন লিখবেন না কেউ বলতে পারবেন? ওইখানে ট্রান্সপোর্টেশন লেখা রয়েছে কারণে। সেটাও ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে এটা ফ্রেট শব্দটা কোথায় ইউজ করা হয় এটা আগে আপনার বুঝতে হবে। ফ্রেট শব্দটা ইউজ করা হয় জাহাজ ভাড়ার ক্ষেত্রে। কোন ভাড়ার ক্ষেত্রে? জাহাজ ভাড়ার ক্ষেত্রে। আর এখানে বলেছে ট্রান্সপোর্টেশন, তার মানে এটাকে জাহাজে আসছে নাকি রোড দিয়ে আসছে? রোড দিয়ে। সেক্ষেত্রে আপনি এখানে তাহলে freight এটাই লিখবেন ডিরেক্টলি না। বুঝতে যাবে। এখানে আপনি লিখবেন ট্রান্সপোর্টেশন আউট, ঠিক আছে?
আর ক্যাশ ক্রেডিট। বিমানে আসলে কি হবে ভাইয়া? আমি জানি না, বিমানের কথা আমি এখনো পাই নাই, যদি পাই তাহলে আমি দেবনি, ঠিক আছে। আর কথা যুক্তি আছে, যদি বিমানে আসে তাহলে। আচ্ছা এখানটায় তাহলে দেখেন তো এই পরিবহন কস্ট পেইড হয়েছে নাকি হয় নাই। হইছে। তাহলে লিখবেন ক্যাশ হয়েছে। ক্রেডিট। যদি না হতো, সাপোজ পরিবহন কস্ট বাকি আছে, তখন কি লিখতেন এখানে? তখন অ্যাকাউন্টস রিসিভেবল। রিসিভেবল তো আপনারা দেবে, আপনি কি টাকা দেবেন নাকি তাহলে আপনি এখানে নিজে দিবেন? তাহলে অ্যাকাউন্ট accounts পেয়েবল। payable। এটা লজিক্যালি চিন্তা Payable। করেন, ঠিক আছে, মুখস্থ ওইরকম করার দরকার নাই। তাহলে এখানে ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড পেইড ট্রান্সপোর্টেশন কস্ট, পেইড ট্রান্সপোর্টেশন কস্ট। ভাইয়া রেকর্ডার ওইখানে আবার ফ্রেট লিখবো? ফ্রেইট না তো, ট্রান্সপোর্টেশন লিখবো। ও, আচ্ছা লাইভটা কেটে যাবে, আপনারা আবার একটু কাইন্ডলি জয়েন করেন। আচ্ছা এরপরে কয় তারিখ আছে? ঘটনা কি? এরপরে আছে কত? 17? এরপরে না এরপরে- ভাইয়া, এরপর আছে হ্যাঁ 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 হ্যাঁ, 17 17 তারিখ পড়েন। 11 পর 17। বলেছে পারচেস মার্চেন্ডাইজ ওয়ান অ্যাকাউন্ট, টাকা কত? 95। আচ্ছা পরিবহন কস্ট কে দিবে? চুক্তিটা কি হয়েছে তাদের ভিতরে? ক্রেতা দিবে। ক্রেতা। আপনি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। তাহলে আপনি দিবেন, ঠিক আছে। আর টার্মের কথা বলে দিয়েছে, টার্ম আমরা পরে আসছি। আচ্ছা তাহলে আমার নরমালি হচ্ছে, তাহলে এটা যাবে তো কি হবে বলেন? এটা যাবে তো কি হবে? পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা তাহলে লিখে ফেলেন পারচেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা? 95। জি ভাইয়া 95,000। আচ্ছা লাইভ কেটে গেলে আপনারা আবার জয়েন করেন। সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা এখানটা আমরা একটু চলে আসি। আচ্ছা আমাদের এবার হচ্ছে লেনদেন নাম্বার 17 তো হয়ে গেল, সরি। আচ্ছা 17 পরে কত আছে? 18। 18 তারিখ। আচ্ছা 18 তারিখ করার আগে আমি এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের করে যাই। 1 তারিখে ক্রয় হয়েছে নাকি হয় নাই? ক্রয় হয়েছে। হয়েছে। বাকিতে ক্রয় হয়েছে বাকিতে ক্রয় হয়েছে, তার মানে কি টাকা পাবে নাকি পাবে না? টাকা পাবে। দিতে হবে। পাবে। তার মানে এখানে 1 তারিখে একটা লোক আমার কাছে টাকা পাবে, ভালো কথা। 8 তারিখে ক্রয় হয়েছে নাকি বিক্রয় হয়েছে? বিক্রয় হয়েছে। বিক্রয় হয়েছে। তার মানে 8 তারিখে আমি একজনের কাছে টাকা পাবো নাকি পাবো না? টাকা পাবো। পাবো। তাহলে একটা ক্রয় হয়েছে, একটা মানে একজনের কাছে আমি টাকা পাবো আর একজন আমার কাছে টাকা পাবে, অর্থাৎ 8 তারিখে হচ্ছে আমি একজনের কাছে পাবো আর 1 তারিখে হচ্ছে আমি একজনকে দিব, ঠিক আছে। যাই হোক, একটা ক্রয় হয়েছে বাকিতে, একটা বাকিতে বিক্রয় হয়েছে। আর 17 তারিখে আরেকটা বাকিতে ক্রয় হয়েছে। তার মানে আমার প্রশ্ন হচ্ছে কয়জন ব্যক্তি আমার কাছে টাকা পাবে আর আমি কয়জন ব্যক্তির কাছে টাকা পাবো? দুইটা বলেন। হ্যাঁ, দুইজন আমার কাছে পাবে, আমি একজনের কাছে পাবো। আমি আচ্ছা দুইজন আমার কাছে পাবে আর একজনের কাছে হচ্ছে আমি পাবো। এখন আমাকে ডেট সহ বলেন, আমি যে টাকা পাবো কয় তারিখের টাকাগুলো পাবো? আমি টাকা দিব হলো 1 তারিখ আর 17 তারিখ, আর টাকা পাবো হলো 8 তারিখে। 8 তারিখে। হ্যাঁ এই কনসেপ্ট গুলো যেন ঠিক থাকে, ঠিক আছে। তার মানে এর পরবর্তী ঘটনাগুলো সেম এই তিনটা লেনদেন নিয়েই আসবে। দেখেন পরবর্তী ঘটনাগুলো দেখেন, এই যে এই একটা দেখেন না, বুঝতে পারবেন। 18 তারিখে আসছে। আচ্ছা এর আগে আপনারা একটু কাজ করেন, 5 তারিখে কোন ফেরত হইছে? 5 তারিখে কোন ফেরত? 5 তারিখে ক্রয় ফেরত। ক্রয় ফেরত। ক্রয় ফেরত। আমার স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। 5 তারিখে ক্রয় ফেরত। তার মানে আপনি প্রশ্নে যেখানে 5 তারিখ আছে না, এই 5 তারিখের পাশে P.R দেন, প্রশ্নে দেন P.R। তার মানে এটা পারচেস রিটার্ন। আর সেল রিটার্ন কি হয়েছে আমাদের? হয়নি, ঠিক আছে। না ভাইয়া হয়নি। আচ্ছা তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যখনই একটা পারচেস রিটার্ন বা সেল রিটার্ন পাবেন, ওই রিটার্নের পাশে প্রশ্নেই আপনি SR বা PR দিয়ে আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, ঠিক আছে, যে এটা পারচেস রিটার্ন নাকি এটা সেল রিটার্ন। এই টাকাটা আপনার প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? যখন আপনি টাকা পেইড বা রিসিভ করবেন তখন আপনার আলাদাভাবে আঙুল দিয়ে খুঁজে বের করা লাগবে না।
যে কোথায় কোথায় রিটার্ন আছে, বাট আমি যদি এরকম করে সিম্বল দিয়ে যাই তাহলে আমি ইজিলি ধরতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে 18 তারিখে যেটা 18 তারিখে যেটা আছে সেটা বলেছে যে পেইড করেছি দ্য অ্যামাউন্ট ডিউ ফর জুলাই 1 পারচেস, অর্থাৎ জুলাই 1 তারিখে যে পারচেসটা করেছি সেই টাকাটা আমরা পেইড করে দিচ্ছি। এখন প্রশ্ন, টাকা পেইড বা রিসিভ যখনই হবে তখনই আপনার মাথার ভিতরে একটা কোশ্চেন সেট আপ করবেন যে আমি যে টাকা পেইড করছি বা রিসিভ করছি এটা কি ডিসকাউন্টের মধ্যে নাকি ডিসকাউন্টের বাইরে। বাইরে। এই জিনিসটা আপনার বাইরে। মাথার ভিতরে অল টাইম মার্চেন্ডাইজ অঙ্ক করার ক্ষেত্রে টাকা রিসিভ বা পেইড যখনই আসবে মাথার ভিতরে নিজেই নিজেকে কোশ্চেন করবেন আমি কি টাকাটা পেইড কি ডিসকাউন্টের মধ্যে করছি নাকি বাইরে করছি, আমি টাকাটা রিসিভ কি ডিসকাউন্টের মধ্যে করছি নাকি বাইরে করছি। এখন এইটা কিভাবে বুঝবেন যে ডিসকাউন্টের মধ্যে নাকি বাইরে। এই তারিখে দেখেন এটা যে 1 তারিখের যে মূল ঘটনাটা ঘটেছিল সেই টাকাটা পেইড হচ্ছে 18 তারিখে, তাহলে কি আপনি 8 তারিখে চলে যাবেন, এই সরি 1 তারিখে চলে যাবেন। এই 1 তারিখে যে এখানে যে টার্মটা দেওয়া আছে এই টার্মটা একটু দেখবেন। এখানে দেখেন এখানে আছে 10 দিন, হ্যাঁ এখানে হচ্ছে আপনার টাকাটা দিতে হবে হচ্ছে 30 দিনের ভিতরে, অর্থাৎ এই 30 দিনকে বলা হয় ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ বাকি টাকা পরিশোধের দিন কত দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে দেওয়া যাবে। এবং যদি আমি 10 দিনের ভেতরে দিই তাহলে আমার জন্য একটা ছাড় আছে বা একটা বাট্টা বরাদ্দ করা আছে। এই যে যে 10 দিন একে বলা হচ্ছে ডিসকাউন্ট 2% পিরিয়ড, ডিসকাউন্ট। ঠিক আছে, এই 10 কে বলা হবে ডিসকাউন্ট পিরিয়ড আর এই 30 কে বলা হবে ক্রেডিট পিরিয়ড। তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই ক্রেডিট পিরিয়ডটা প্রয়োজন হবে না, আমাদের অল টাইম ডিসকাউন্ট পিরিয়ডটা প্রয়োজন হবে। এইখানে যে ডেট মানে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা 10, 5, 2, 4 যাই লেখা থাকুক, যেটা লেখা থাকবে এইটা অর্থাৎ এখানে লেখা আছে 10, সেই 10 যোগ লেনদেনের তারিখ, যোগ করবেন লেনদেনের তারিখ। লেনদেনের তারিখ আছে কত এখানে 1, তার মানে 1 আর 10 যোগ করলে কত হয় 11 11 তারিখ। 11 তারিখেও যদি আমি টাকাটা পরিশোধ করি তাহলে সেটা ডিসকাউন্টের মধ্যে, বাট 11 তারিখের বাইরে যদি আমি টাকা প্রদান করি তাহলে সেটা ডিসকাউন্টের বাইরে, মানে 11 তারিখের পরে যদি প্রদান করি তাহলে সেটা ডিসকাউন্টের বাইরে। আচ্ছা আমি আবারও একটু রিপিট করি, কথা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ডটা আপনি কিভাবে কাউন্ট করবেন। আমি আবারও বলছি এইখানে যে ডেটটা থাকবে এখানে 10 বা যাই থাকুক যা আছে এটাকে আপনি ধরবেন, এখানে আছে 10, তাহলে এই 10 যোগ এইখানে ডেট যেটা থাকবে সেইটা, ঠিক আছে, এখানে যদি ডেট আছে 1, যদি এখানে যদি 25 থাকতো তাহলে 25 যোগ এই 10 হতো, বাট এখানে আছে 1 তাহলে 1 যোগ 10 তাহলে 11, তাহলে আমি টাকা দিচ্ছি হচ্ছে 18 তারিখে, তার মানে নিঃসন্দেহে ডিসকাউন্টের বাইরে। তাহলে ডিসকাউন্টের বাইরে হলে তাহলে ডিসকাউন্টের বাইরে টাকা প্রদান করলে কি যাবে তা মনে আছে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, তার মানে আমি এটাকে ক্যাশ ক্রেডিট করব। এখন প্রশ্ন আমি কয় টাকা দিব, হ্যাঁ প্রশ্ন তো থেকেই যায় আসলে আমি কয় টাকা দিব। আপনি এখানে লিখবেন, এখানে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন 1 লাখ 1 লাখ টাকায় তো 1 লাখ টাকা থেকে সাপোজ 5 লাখ। লিখবেন, আমার কথা 5,000 টাকা বাদ যাবে। আমার কথা শুনেন আগে। এখানে যে টাকা থাকবে এটা কিন্তু কোশ্চেনের ভিতরে দেখাই দিবেন, এখানে 1 লাখ টাকা এটা লিখবেন, লেখার পরে কথা হচ্ছে কোনো রিটার্ন থাকলে বাদ দিতে হবে। রিটার্ন কি আছে আমাদের? রিটার্ন এই যে একটা আছে আছে। 5 তারিখে কয় টাকা আছে? রিটার্ন কয় টাকা আছে? 5,000 5,000। আমি আবারও বলছি রিটার্নের টাকাটা এই প্রশ্ন থেকে তোলার কোনো দরকার নাই, এখানে প্রশ্নে কয় টাকা আছে এটা বিয়োগ দিতে যে না দিলেও মিলবে, বাট আপনি দেওয়ার দরকার নেই। আপনি খাতায় কয় টাকা লিখছেন সেই টাকা বাদ দিবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এখানে দেখেন অ্যাকাউন্টস পেবেলে আপনি খাতায় কয় টাকা লিখছেন, প্রশ্নের টাকা না, খাতায় আপনি যে টাকা লিখেছেন 1 লাখ, সেই 1 লাখ টাকা লিখলাম, এখান থেকে বাদ দিবেন এইখানটায় আপনি খাতায় কয় টাকা লিখছেন, অ্যাকাউন্টস পেবেলের টাকা বাদ দিবেন, অন্য কোনো টাকা না। আমার দেখেন টাকা দিচ্ছেন অ্যাকাউন্টস পেবেল, তার মানে এই অ্যাকাউন্টস পেবেলের 1 লাখ আর রিটার্নের এই অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্টস পেবেল এর রিটার্নের এই অ্যাকাউন্টস, এই কারণে নিচেরটা নিলেও হয় উপরেরটা নিলেও হয়, কোনো সমস্যা হয় না। 5,000 টাকা এটা বাদ দিবেন, বাদ দিলে এখানে থাকবে কত 95। কোনো ডিসকাউন্ট আছে নেই, যদি ডিসকাউন্ট না থাকে তাহলে পুরো 95,000 টাকা বসাই দিবেন। এখন প্রশ্ন তাহলে ব্যাখ্যা কি লিখবেন? ব্যাখ্যা আপনি এখানে চিন্তা করেন টাকা কি পেইড করছেন নাকি রিসিভ করছেন? পেইড। কাকে পেইড করছেন?
কাকে পেইড করেছেন? অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, এই অ্যাকাউন্টস পেবল কি টাকা পাবে নাকি দিবে? আমি মনে হয় বিষয়টা পাচ্ছে পাবে, পাবে। টাকা তাহলে পাবে। তাহলে ব্যাখ্যাটা কিভাবে লিখবেন? আপনাদের বড় প্রবলেম কিন্তু ব্যাখ্যায়। paid the due amount আচ্ছা, এখানে লিখবেন যে পেইড টু রেকর্ড। আচ্ছা, এখানে টু রেকর্ড আমি লিখিনি। টু রেকর্ড পেইড ডিউ অ্যামাউন্ট। হ্যাঁ, এখানে লিখলাম ডিউ অ্যামাউন্ট। এখন ডিউ অ্যামাউন্টটা কি আমি ডিসকাউন্টের মধ্যে দিয়েছি নাকি বাইরে দিয়েছি? এই টাকাটা কি বাইরে। ডিসকাউন্ট? তাহলে লিখবো আফটার ডিসকাউন্ট। ডিসকাউন্টের বাইরে। তাহলে লিখবো আফটার ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট পিরিয়ড। যদি আমি ভিতরে লিখতাম তাহলে লিখতাম, মানে যদি ভিতরে দিতাম তাহলে ব্যাখ্যা লিখতাম টু রেকর্ড পেইড ডিউ অ্যামাউন্ট উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর আছে আমাদের 8 তারিখে সেল। হ্যাঁ, মানে সরি, এখানে বলেছে 20 তারিখ। 20 তারিখে বলেছে যে রিসিভ অ্যামাউন্ট ডিউ ফর জুলাই 8, অর্থাৎ 8 তারিখের টাকাটা আমরা রিসিভ করছি। এখন দেখবো যে 8 তারিখে ডিসকাউন্টের মধ্যে নাকি বাইরে, সেটা একটু হিসাব করব। 8 তারিখ এই, 8 তারিখে আছে 12। একটু টোটাল টাইম পিরিয়ডটা কত হবে কেউ একটু বলতে পারবেন? ওখানে 20। এখানে 20 হবে। এটা ডিসকাউন্ট হবে। আমি সেটা শুনতে চাইনি, আমি শুনতে চাইছি যে এখানে টোটাল টাইম পিরিয়ডটা কত। 20 যেমন আগের বার আসছিল হচ্ছে 11 আসছিল, তাই না? এটা হলো 20 20 কেন 20 কেন তারিখ পর্যন্ত কেন আমি 20? এটা পাইছি। এইখানে 12 এখানে 12 12 আর লেনদেনের 8 ডেট, লেনদেনের ডেট। ঠিক আছে? তাহলে লেনদেনের ডেট আছে হচ্ছে 8, তাহলে 8 আর 10, সরি 8 আর 12 20। আমি টাকা রিসিভ করতেছি কবে? 20 তারিখে। 20 তারিখে রিসিভ করছি। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে ডিসকাউন্টের মধ্যে। তাহলে ডিসকাউন্টের মধ্যে যদি হয় তাহলে কি যাবে হবে বলেন? দিবে ডিসকাউন্টের Cash মধ্যে হলে কি debit, যাবে? sales cash debit, sales discount debit, accounts receivable credit, সেলস, সেল ডিসকাউন্ট। discount. আচ্ছা, অনেকের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা হয়ে যায় যে ভাই ডিসকাউন্টের ডেবিট হবে না ক্রেডিট হবে। আপনি চিন্তা রাখবেন ক্যাশ যেদিক থাকবে সেদিকে। ঠিক আছে? এটা একটা ভালো একটা শর্ট। এই ঝামেলাটা তো আমারও হয়েছে, সেলস ডিসকাউন্ট আমি তো ক্রেডিট দিয়ে রাখছি। আচ্ছা, এইটা মাথায় রাখবেন যে ক্যাশ যে সাইডে বসবে সেই পাশে ডিসকাউন্ট হবে। ক্যাশটা কোন দিকে হবে? ক্যাশ হবে ডেবিট। সব সময় হ্যাঁ, এই মার্চেন্ডাইজের ক্ষেত্রে সব সময় না। মানে মার্চেন্ডাইজের সব ক্রয় বিক্রয় সব ক্ষেত্রে। আচ্ছা, এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম হচ্ছে আপনি চিন্তা করেন সেল ডিসকাউন্ট, আপনি চিন্তা করেন তো রেওয়া মেলে কোন দিকে বসে? বিক্রয় বারটা কোন দিকে? ডেবিটে বসে। ডেবিটে। তাহলে এখানেও ডেবিট বসে। ঠিক আছে? রিয়ামিল ধরে করব। মানে রেওয়া মেলের মতো করে আপনি চিন্তা করলেও হবে যে সেল ডিসকাউন্ট কোন পাশে বসে, সেল ডিসকাউন্ট ডেবিটে বসে। বা আপনি এখানে যেভাবে ধরেন যে ক্যাশ যে পাশে সেই পাশে ডিসকাউন্ট। ঠিক আছে? ভাই তুমি মুখস্থ করে ক্রয়ের নাও। ক্ষেত্রে কি এটা ভাইয়া? ক্রয়ের ক্ষেত্রে ক্যাশ যে পাশে থাকবে সেই পাশে ডিসকাউন্ট। ক্যাশ যে পাশে, ক্যাশ ডেবিটে থাকলে ডিসকাউন্টের ডেবিটে যাবে, ক্যাশ ক্রেডিটে থাকলে ডিসকাউন্টে ক্রেডিটে যাবে। এখন কোন ডিসকাউন্ট ক্রেডিট বসে? পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট বসে। আর কোন ডিসকাউন্ট ডেবিট হয়? সেল ডিসকাউন্ট ডেবিট হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে 8 তারিখ, তাহলে 8 তারিখে এখানে দেখেন তো কোনো রিটার্ন আছে? না ভাইয়া। আচ্ছা, তখন আপনি কিভাবে লিখবেন? টাকা আছে কত? 95 প্রথমে। না, 50,000। কই 50,000? আচ্ছা আচ্ছা, 50,000 টাকা আছে প্রথমে 50,000। যদি রিটার্ন থাকে রিটার্ন বাদ দিবেন। রিটার্ন বাদ দেওয়ার পরে এখানে ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট? 2% 1000 টাকা। এই 2% দেখাবেন, আমি কষ্ট করে লিখে দিচ্ছি, আপনিও কষ্ট করে লিখবেন। ঠিক আছে? তাহলে হবে কত? জি 1000 ভাইয়া, টাকা। 1000 টাকা। 50 1 50। আচ্ছা, তাহলে এটা আপনি কিভাবে লিখবেন দেখেন, এইভাবে বের করতে পারেন। 50,000 টাকা 10,000 শূন্য কম দেন। মাইনাস, আর এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। বা এভাবে করলে হয়, বা দরকার নেই, আমার ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই, এরকম করে দিলাম। একটা জিরো কমবে। হ্যাঁ, একটা জিরো কমবে। তাহলে এই 50,000 টাকা লিখবেন অ্যাকাউন্ট রিসিভেবল। 1000 ডিসকাউন্ট ডিসকাউন্টে লিখবেন 1000 আর 49,000 ক্যাশে টাকা লিখবেন হচ্ছে 49,000। পেড করব। এখন এটার ব্যাখ্যা কি লিখবেন বলেন, একজনে বলেন ব্যাখ্যা কি রিকার্ড রিসিভড অ্যামাউন্ট ডিউ উইথিন উইথ কি ইন ইন কি হ্যাঁ
ইন কি বলেন? ভিতরে এটা হচ্ছে ডিসকাউন্টের ভিতরে, মানে আগেই দেওয়া হয়েছে। তা ডিসকাউন্ট পিরিয়ড তো বলতে হবে। টু রেকর্ড রিসিভ ডিউ অ্যামাউন্ট উইথিন, period। এই উইথিন কিন্তু একসাথে একটা শব্দ উইথইন, আবার কেউ আলাদা করে লিখেন না। অর্থাৎ আপনি এই পিরিয়ডটা বলেন নাই, ঠিক আছে? উইথইন, জি ভাইয়া, উইথইন ডিসকাউন্ট পিরিয়ড, এখানে একটা ডিসকাউন্ট শব্দ অ্যাড হবে। সময়কালের আগে দিচ্ছে। উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, এই যে আমি লিখেছি এখানে ডিসকাউন্ট পিরিয়ড, ঠিক আছে? তার আচ্ছা মধ্যে এটা গেল 25। 25। মার্চেন্ডাইজের একটা অঙ্ক যদি আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারেন, এখানে যা আছে আপনি সব পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মুখস্থ করেন, না বুঝে করেন, তাহলে আপনি শুধু করতেই থাকবেন, যত অঙ্ক আছে খালি করবেন। বাট আপনি যদি বোঝেন, তাহলে 2-4টা অঙ্ক করলেই আপনি সব অঙ্ক পারবেন। এই জন্য একটু ট্রাই করবেন একটু বুঝে করার, যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, লজিকটা বোঝার ট্রাই করবেন। আচ্ছা এখানটা কি বলেছে? মার্চেন্ডাইজ, সরি, এখানে বলছে পেইড অ্যামাউন্ট ডিউ ইন ফুল, মানে পুরো টাকাটা দিচ্ছে, ভালো কথা। জুলাই কয় তারিখে? 17 তারিখে। আচ্ছা মানে 17 তারিখে পারচেজ। আচ্ছা 17 তারিখে এখানে আছে আচ্ছা 95,000, এখানে আছে 5 আর এখানে আছে 17, তাহলে 17 আর 5 কত? 22। 22। টাকা দিচ্ছি কবে? 25। টাকা দিচ্ছি কবে? 25। তার মানে এটা ডিসকাউন্টের মধ্যে নাকি বাইরে? বাইরে। 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 যদি বাইরে যদি হয় তাহলে কি যাবে দেওয়া হবে? অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কয় টাকা হবে? টাকা এখানে আছে 95,000। কোনো রিটার্ন আছে? 3%। না ভাইয়া, কোনো রিটার্ন নেই, তাই না? তাহলে এখানে 95,000 টাকাই বলবে, যেহেতু ডিসকাউন্টের বাইরে কোনো ডিসকাউন্ট রেট হবে না। 95,000 রেকর্ড টাকা। পেইড ডিউ অ্যামাউন্ট আফটার ডিসকাউন্ট পিরিয়ড। এই হচ্ছে অঙ্ক আপনার। যাই আসুক, এখানে যে কয়টা ঘটনা ঘটছে, এইখানে যে কয়টা ঘটনা ঘটছে, এই ঘটনার বাইরে কোনো ঘটনা নাই মার্চেন্ডাইজে। আমার কথা বুঝছেন? এখানে দুই ধরনের লেনদেন হয়, একবার হয় ক্রয়, একবার হয় বিক্রয়। ওই বিক্রয়টা ফেরত হতে পারে, ওই ক্রয়টা ফেরত হতে পারে, ওই ক্রয়ের পরিবহন হতে পারে, ওই বিক্রয়ের পরিবহন হতে পারে, আর পরবর্তীতে ওই টাকাটা রিসিভ করতে পারেন বা পেইড করতে পারেন। এই ঘটনা ছাড়া মার্চেন্ডাইজে আর কোনো নতুন কোনো ঘটনা নাই। অর্থাৎ এই 1 নাম্বার অঙ্কে যে কটা ঘটনা ঘটছে, এই কটা ঘটনা যদি আপনি বুঝে বুঝে অঙ্ক করেন, এই শীটে যত অঙ্ক আছে সব এক। এখানে যত আছে ক্রয় আর বিক্রয় ছাড়া কিচ্ছু নাই। আপনি একটা অঙ্ক পারফেক্টলি ভাবে বোঝেন। আচ্ছা এই অঙ্কটা করেছি আমি পিরিয়ডিকে, যদি পারপিচুয়ালে করতাম আমাকে কাইন্ডলি একটু বলবেন এখানে কোথায় কোথায় চেঞ্জ করতাম? পারচেজ। আচ্ছা আপনি ক্রয়, বলেন, ক্রয়ের। আপনি বলেন না, আরেকজন বলুক। পূজা বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া মনে বলেন। হয়। এটা তো পিরিয়ডিকে, বাট এটা যদি আমার আনফরচুনেটলি কোনোভাবে পারপিচুয়ালে করতে বলতো, তাহলে এখানে কোথায় কোথায় চেঞ্জ করতাম? পারচেজের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হতো, আর ফ্রেইটিনের এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে মার্চেন্ডাইজ লিখতাম, এখানে কি লিখতাম? এখানে কি লিখতাম? ও পারচেজ রিটার্ন অ্যালাউন্স। এখানে কি লিখতাম বলেন? এখানে তো আপনি যা বোঝেন সেটা বলেন। আপনি ভুল বললে আমি বুঝতে পারবো যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। এখানে কি লিখতাম পারপিচুয়ালে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। না না, মার্চেন্ডাইজ। হ্যাঁ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে কথাটা এমন ছিল, মার্চেন্ডাইজ। কথাটা এমন ছিল যে এই দুইটা লেনদেনের ভিতরে কোনোটার বাংলা অর্থে যদি ক্রয় থাকে, কোনোটার ভিতরে বাংলা অর্থে যদি ক্রয় থাকে, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স মানে তো ক্রয় আছে। বা আপনি এভাবে মনে রাখেন, পারচেজ কথা থাকলে মার্চেন্ডাইজ এবং ফ্রেইট কথা থাকলেও মার্চেন্ডাইজ, ঠিক আছে? ফ্রেইট ইন কথা, ফ্রেইট ইন কথা থাকলেও মার্চেন্ডাইজ, আর পারচেজ কথা থাকলেও মার্চেন্ডাইজ। তাহলে এখানটাও মার্চেন্ডাইজ হতো, এই যে ফ্রেইট ইনের জায়গায় কি হতো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আচ্ছা এইখানে একটা ঝামেলা হয়ে যেত। 8 তারিখে এখানে এটা যেহেতু সেল আছে, বাট পারপিচুয়ালে করলে এখানে সেলের ক্ষেত্রে আরো একটা জাবেদা হতো, দুইটা জাবেদা হতো। এটা তো 1 নাম্বার জাবেদা, সেলের ক্ষেত্রে কস্টের আরেকটা জাবেদা হতো, সেই জাবেদাটা লিখতাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর হচ্ছে মার্চেন্ডাইজ। সেই টাকাটা কই পাতেন? এই প্রশ্নে দেওয়া থাকতো। আচ্ছা এই ট্রান্সপোর্টেশন আউটের ক্ষেত্রে কি লিখবো? মার্চেন্ডাইজ লিখবো নাকি লিখবো না? ফয়েজ ভাই বলেন। এটা কিছু লেখা এটা কিন্তু লিখবো না, কারণ এটা ক্রয় না, এটা হচ্ছে বিক্রয় পরিমাণ। বিক্রয়। আচ্ছা এখানটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, আর কোথাও না, এইটুকুই চেঞ্জ। আর কোথাও চেঞ্জ হবে না? এইটুকুই চেঞ্জ হবে, আর কোথাও না। আমার প্রতি বিশ্বাস রাখেন, এই মার্চেন্ডাইজে এই যে কটা লেনদেন করলাম না,
এই কটা লেনদেন ছাড়া আর কিচ্ছু নাই। আর টুকিটাকে দুই একটা মানে একটু সামান্য একটু ঘোরায় পেঁচারে, বাট বেসিক লেনদেন এই কটাই, এছাড়া আর কোনো লেনদেন নাই। ঠিক আছে, আর কিভাবে ঘোরাতে পারে দেখেন, আপনি এখন ইজিলি পারবেন। দেখেন এই 1 তারিখের লেনদেনটা নগদে ক্রয় নাকি বাকিতে ক্রয়? বাকিতে। এটা হতে পারতো না, বাকিতে। এটা ঘোরায় বলতে পারতো যে এই ক্রয়টা নগদে। তাহলে আপনি বলেন নগদে ক্রয় করলে এখানে কি লিখতেন আপনি? পারচেজ ডেবিট পারচেজ করতেন, ক্যাশ। আর এখানে অ্যাকাউন্টস পেবল না লিখে লিখতেন ক্যাশ। ঠিক আছে, আর যেহেতু এখানে ক্যাশ লিখতেন সেহেতু আপনার এই 17 তারিখের এই জাবেদাটা হতো না। কই গেল? টাকা ফেরত দিলে এটা হইতো না ভাইয়া। আচ্ছা আমি তো এখানে কোথায় যেন ক্যালকুলেশন 18 তারিখে এই 18 তারিখে এটা হতো না। কেন হতো না? কারণ এই টাকাটা তো এখানে আমি দিয়েই দিয়েছি, নগদে কিনছিলাম। হ্যাঁ, এই জন্য আর এটা হতো না। এই হচ্ছে ঘোড়ায় পেঁচায়, আর কিছু নাই মার্সেন্টাইজ, এইটুকুই হচ্ছে সব মার্সেন্টাইজ। তাহলে বাসার কাজ একটু দেখবেন, বাসার কাজ বাসায় ট্রাই করেন। এক তো হলো। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে দিই। এফওবি শিপিং পয়েন্ট থাকলে কে পরিবহন কস্ট বহন করবে? ক্রেতা। ক্রেতা। আর ক্রেতা। এফওবি ডেস্টিনেশন থাকলে কে বহন করবে? ডেস্টিনেশন থাকলে বিক্রেতা। বিক্রেতা। এটা হচ্ছে বেসিক কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া। আপনার যদি আমাকে শেষ করতে দেন, আপনার যদি এটা আপনি না বোঝেন বা আপনার কাছে যদি অনেক কঠিন মনে হয়, সেক্ষেত্রে আমি আপনাকে একটা শর্টকাট দেখাচ্ছি। কথা হচ্ছে কি, এইখানটা দেখেন, পারচেসের সাথে ভালোভাবে বোঝার ট্রাই করবেন। পারচেস লেনদেনের সাথে যদি শিপিং পয়েন্ট কথা বলে, কি বলছি বলেন তো? পার্চেসের সাথে যদি শিপিং শিপিং পয়েন্ট পয়েন্ট বলে কথাটা থাকে, তাহলে পরিবহনের জাবেদা হবে। কি বলেছি বলেন? পার্চেজের সাথে এফওবি শিপিং পয়েন্ট থাকলে তাহলে কি হবে? পরিবহনের জাবেদাটা হবে। হ্যাঁ, পরিবহনের জাবেদাটা হবে। আরেকটা কথা বলি, হবে। দেখেন আরেকটা কথা বলি। সেলের সাথে যদি এফওবি ডেস্টিনেশন কথাটা বলে, কার সাথে? ছেলের সঙ্গে। সেলের সাথে যদি এফওবি ডেস্টিনেশন কথাটা বলে তাহলে পরিবহনের জাবেদাটা হবে। দুই ক্ষেত্রেই কিন্তু হবে। আমি আবার একটু রিপিট করি। শিপিং পয়েন্ট যদি বলে, মানে পারচেসের সাথে যদি শিপিং বলে তাহলে পরিবহন কষ্টের জাবেদা হবে। সেলের সাথে যদি ডেস্টিনেশন বলে তাহলে পরিবহন কষ্টের জাবেদা হবে। তাহলে কখন হবে না? পারচেসের সাথে যদি ডেস্টিনেশন বলে তাহলে পরিবহন কষ্টের জাবেদা হবে না। সেলের সাথে যদি শিপিং পয়েন্ট বলে তাহলে জাবেদাটা হবে না। আপনারা আপনাদের কাছে যে বইটা আছে না, এই বইয়ের এই এক পেজ আগে আসেন, এক পেজ আগে আসেন। এই পেজ নাম্বারটা কত দেখেন তো? এই যে আমি যেখানে আছি আপনাদের বইয়ে কত নাম্বার পেজ? 87। 88, তাই তো? 85। আচ্ছা 85। এর এক পেজ আগে আসেন তো, এক পেজ আগে আসেন। এক পেজ আগে এসে দেখেন ওই বইয়ে ওখানে কিছু জাবেদা লেখা আছে, আর এই পরিবহন বিষয়ে ওখানে একটা কথা লেখা আছে, দেখেন একটু বক্সের ভিতরে। দেখেন তো পান কিনা? আমার কাছে ওইটা বইটা হ্যাঁ নেই। ভাইয়া। পাইছেন? একটু পিছনে আসেন, মানে একটা পেজ, এই অঙ্কের এক পেজ আগে আসেন, মানে যেখানে থেকে জাবেদাগুলো লেখা আছে। এক পেজ নাকি 2 পেজ জানি, এরকম কি যেন আছে একটু। পাইছেন কি কেউ? কেউ কি পাইছেন? হ্যাঁ ভাইয়া পাইছি। এটা হ্যাঁ, হ্যাঁ। পরিবহন নিয়ে সুন্দর করে লেখা আছে, কখন হবে কি কখন হবে না। ঠিক আছে, বাকিটা কি পাইছেন? জি ভাইয়া। তাহলে ওইটা একটু দেখে নিন, ওইখানে সুন্দর করে লেখা আছে, আর কোনো কিছু নাই। আর বাসার কাজ হচ্ছে আমরা 1 করছি তাই না? পার্টসিটটা আজকে 1 করলাম, 2 করছি। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া করছি। আচ্ছা 3, হ্যাঁ 1 2 3 1 2 3 করা ভাইয়া। 1 2 3 করা তাই না? 4 নাম্বারটা করবেন। হ্যাঁ। বাসার কাজ 4 নাম্বার, একটু মার্ক করেন। 4 নাম্বার বাসার কাজ। আচ্ছা, এখানটা যে প্রবলেমটা আপনি ফেস করবেন আমি একটু বলে যাই। এখানে প্রবলেম ফেস করবেন আপনি 15 তারিখে। 15 তারিখে যে আপনার একটা প্রবলেম হয়ে যাবে। আর একটা প্রবলেম ফেস করবেন হচ্ছে আপনি 15 তারিখ। আচ্ছা এই একটা দিয়ে বোঝাই তাহলে হয়ে যাবে। এখানে দেখেন, যদি কখনো ডেবিট মেমোরান্ডাম অথবা ক্রেডিট মেমোরান্ডাম শব্দটা বলে থাকে, আপনি সোজা কথা, এটা কি বলছে কিনা আমি জানি না, সোজা কথা আপনি এটাকে মনে রাখবেন, ডেবিট মেমোরান্ডাম বা ক্রেডিট মেমোরান্ডাম যদি হয় তাহলে লেনদেনটা একটা ফেরতের লেনদেন হবে। কিসের লেনদেন হবে?
ফেরতের লেনদেন। ফেরতের লেনদেন। এখন ফেরতটা দুইটা হতে পারে, একটা ক্রয় ফেরত হতে পারে আর ফেরতের একটা লেনদেন। বিক্রয় ফেরত হতে পারে। যেমন রিটার্ন, যদি যদি কোনো লেনদেনে রিটার্ন বলে, তাহলে রিটার্ন বললে আপনি কি ধরেন? ওটা কি ক্রয় ফেরত ধরেন নাকি বিক্রয় ফেরত ধরেন বলেন তো? আচ্ছা, বিক্রয় ফেরত। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। আমি বলেছি প্রশ্নে বলা আছে রিটার্ন 5,000 টাকা। প্রশ্নে কি বলা আছে? রিটার্ন 5,000 টাকা। এখন বলেন এই রিটার্নটা ক্রয়ের রিটার্ন নাকি পারচেসের, মানে সেলের রিটার্ন? কিছু বলা আছে? না বলে তো কিভাবে বুঝবো? আচ্ছা, কিছু বলা নাই, তবে সুতরাং বুঝতে পারছেন না। আমি এই কথাটাই মানে বলতে চাচ্ছি। রিটার্ন বললে ফেরত, কোন ফেরত আমি জানি না, তখন আপনার ওখানে ডেট বা কোম্পানির নাম দেখে বুঝতে হয় যে এটা কোন ফেরত। আমি এটাই বোঝাতে চাচ্ছি, ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম যখনই উল্লেখ থাকবে তখন চিন্তা করবেন এটাও একটা ফেরত, এটাও একটা ফেরত। তখন আপনি এখানে কোম্পানির নাম দেখতে পারেন অথবা সামনের যে ডেটটা আছে এই ডেটটা দেখতে পারেন। দেখেন 11 তারিখ, 11 তারিখে কি ঘটেছে? এখানে তো মার্চেন্টাইজ রিটার্ন লেখা আছে ভাই, কোথায় মার্চেন্ডাইজ? ক্রয় ফেরত হবে। কোথায় মার্চেন্ডাইজ এই রিটার্ন? যে আমি লেনদেন করছি 15 নম্বরের লাস্টের দিক, শেষের দিক। শেষের দিক কোথায় রিটার্ন কই লেখা আছে? এই যে আরো মমিন ফর দা মার্চেন্টাইজ রিটার্ন। আচ্ছা, মার্চেন্ডাইজ রিটার্ন, ঠিক আছে। হ্যাঁ ওই যে, হ্যাঁ আমি হ্যাঁ। আমি এই কথাই তার মানে বলতে কি চাচ্ছি। ক্রয় ফেরত হবে ভাই? এই রিটার্ন শব্দ নাও থাকতে পারে, রিটার্ন শব্দ নাও থাকতে পারে। আমি আপনাকে শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি যে এই শব্দটা যদি থাকে তাহলে বুঝে নেবেন এটা একটা রিটার্ন, মানে এটা একটা ফেরত। এখন সেই ফেরতটা ঠিক আছে। ক্রয় ফেরতও হতে পারে, বিক্রয় ফেরতও হতে পারে। এটা তো বিক্রয় ফেরত। এখন আপনি এখানে কোম্পানির নামটাও দেখতে পারেন অথবা এখানে ডেটটাও দেখতে পারেন, যে কোনো একটা দেখবেন। 11 তারিখ আছে, 11 তারিখে চলে গেলাম, 11 তারিখে এই ঘটনা ঘটছে সেল, তবে নিঃসন্দেহে এটা সেল রিটার্ন। বুঝছেন? দেখেন কোম্পানির নাম দেখলেও হবে, কোম্পানি আছে এই কোম্পানিটার এখানে সেল হয়েছে, তার মানে এটা সেল রিটার্ন। তাহলে এই অঙ্কটা বাসায় ট্রাই করবেন, আর একটাই করেন, ঠিক আছে? এই একটা করেন, এরপরে আরেকদিন আমি আরেকটা অঙ্ক দেখাই দেবো। নেক্সট ক্লাসে আমি এই অঙ্কটা দেখাই দেবো, ঠিক আছে? এটা অনেকবার পরীক্ষা আসছে, এক্সারসাইজ 9, ঠিক আছে? তারপর আস্তে আস্তে এগোবো। আপনি একটু আচ্ছা, আমি আরেকটা বাসার কাজ দিয়ে দিই। না, এই একটাই করেন, ঠিক আছে? এই একটা করেন, আর যে জাবেদাগুলো দিয়েছি আপনাদের, এই জাবেদাগুলো একটু মুখস্থ করবেন। এই যে এই জাবেদাগুলো একটু মুখস্থ করবেন, ঠিক আছে? ক্রয়ের 5টা, বিক্রয়ের 5টা, ঠিক আছে? এইটুকু করলে আশা করি আমরা করতে পারবো, অনেক কিছু করতে পারবো। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, না হলে আজকে আমরা এখানেই শেষ করব। না ভাইয়া, একটু কোনো কোশ্চেন নাই। না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা ভাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।